নমস্কার, ফোর্থ পিলার্সের আজকের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব কোভিড ভ্যাকসিন নিয়ে, যেটা নিয়ে এই 2021 সাল নতুন বছর পড়া শুরু থেকে আমরা বোধহয় সব থেকে বেশি আলোচনা করছি। সেটা নিয়ে আমরা আলোচনা করব, বিশেষজ্ঞদের সঙ্গে আমরা আলোচনা করব। এই ভ্যাকসিন, যে 3টে ভ্যাকসিন বছরের শুরুতেই এসে গিয়েছে, এগুলো সত্যি সত্যি আমাদের এটা এর ফলে আমরা কতটা নিরাপদ বোধ করতে পারি, এই ভ্যাকসিন গুলো কতটা কার্যকরী হওয়ার সম্ভাবনা, এবং আমাদের প্রত্যেকের নিজেদের যা প্রশ্ন আর কি, যে আমরা নিজেরা প্রত্যেকে আমরা যা কাজ করি সমাজে, আমাদের যা বয়স সেই অনুসারে, আমাদের যা পেশা সেই অনুসারে আমরা কবে ভ্যাকসিনটা পেতে পারি, এটা নিয়ে আমাদের সব থেকে বেশি চিন্তা। আমাদের সঙ্গে ইতিমধ্যে দুজন বিশেষজ্ঞ রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির প্রাক্তন ডিরেক্টর, দেশের অন্যতম বিশিষ্ট ক্যান্সার জীববিজ্ঞানী অধ্যাপক সমিত চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুস্মিতা ঘোষ, জৈব প্রযুক্তিবিদ। সুস্মিতা বিটস পিলানির পরামর্শদাত্রী। আমাদের দুজন বিশেষজ্ঞ দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক কিছুক্ষণের মধ্যেই যোগ দিতে চলেছেন। আমি সুস্মিতা, তোমাকে দিয়ে আমি শুরু করছি। তুমি আমাদের ফোর্থ পিলার্সের ওয়েবসাইটে এই বিষয়ে বেশ কয়েকটা লেখা পরপর লিখেছো, এবং সেই সুবাদে পাঠকরা, দর্শকরা পরিচিত তুমি যা বলেছো তার সঙ্গে। তোমার সর্বশেষ লেখাটা তুমি যেটা বলেছো যে কোভিশিল্ড বলে যে অ্যাস্ট্রাজেনেকা যে ভ্যাকসিন এনেছে আমাদের দেশে, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটা বানাচ্ছে এবং দিতে চলেছে, সেটাকে তুমি অন্য দুটোর তুলনায় একটু এগিয়ে রাখছো গ্রহণযোগ্যতার বিচারে। এইটা তুমি যদি একটু প্রথমে আমাদের দর্শকদের কাছে একটু ব্যাখ্যা করে বলো যে 3টে ভ্যাকসিনের তুলনামূলক ভাবে তাদের উপযোগিতা, তাদের গ্রহণযোগ্যতা কি। কোভিড একদম নতুন রোগ, আর এই নতুন রোগের যে কি ব্যবহার, কি বিহেভিয়ার হবে সেটা আমরা কেউই জানি না। তার ঠিক রোগটা আমাদের শরীরে কেমন ভাবে কাজ করে না জানি আমরা সেটা, এবং সেই একই কারণে যে ভ্যাকসিন গুলো তৈরি হয়েছে সারা পৃথিবীতে, তারাও যে ঠিক কেমন ভাবে বিহেভ করবে সেইটা সম্বন্ধে আমাদের এক্স্যাক্টলি খুব বেশি আইডিয়া নেই। তবে হ্যাঁ, আবার অন্য সবকিছু থেকে যেটা আমরা বিজ্ঞানীরা বলি এক্সট্রাপোলেট করে আমরা মনে করতে পারছি যে এইভাবে এটা কাজ করবে। কাজ সত্যি সত্যি করছে কিনা আমরা কিন্তু সারা পৃথিবীতে এখনো পর্যন্ত সেইভাবে কিছু জানি না। তার কারণ হচ্ছে যে সাধারণভাবে যে এডওয়ার্ড জেনার থেকে শুরু করে যত অন্য ভ্যাকসিন গুলো বাজারে আছে, আর যদি ধরুন আপনার পায়ে কেটে গেলে আপনি কি করেন না, টেডভ্যাক নিতে যান, সেই সময় দোকানে গিয়ে টেডভ্যাক দিন তো বলি, সেখানে ওটা নিলে টেডভ্যাক হয় না, অ্যান্টি রেবিস নিলে তারপর রেবিস হয় না। এই সব জিনিসে আমরা জানি যে এটা হয় না, মানে এটা প্রতিরোধ ক্ষমতা দেয়। কিন্তু কোভিড ভ্যাকসিন সারা পৃথিবীতে সত্যি সত্যি যে প্রতিরোধ ক্ষমতা দিচ্ছে কিনা সেইটা সম্বন্ধে আমাদের কোনো কিছু জানা নেই। তার কারণ হচ্ছে যেহেতু কোভিড যথেষ্ট মারাত্মক, একজনকে ভ্যাকসিন যে ভলান্টিয়ার বা এই যেমন ইউনাইটেড স্টেটস বা ইউকে তে এখন এমনি সাধারণ মানুষকেও দেওয়া শুরু হয়েছে, তাদেরকে কিন্তু কেউ বলেনি যে আজকে তোমার ভ্যাকসিন দিল, কাল থেকে তুমি চড়ে বেড়াও, কোভিড রোগীর সঙ্গে মাখামাখি করো উইদাউট প্রোটেকশন। যতক্ষণ না সেই গ্যারান্টিটা আসছে যে আজ আমার টিকে আছে, আমি সেই জন্য আমি কোভিড ইনভেস্টেড এরিয়া, কোভিড রোগীর সঙ্গে যত খুশি মাখামাখি করতে পারি, জানা অজানা, সেই জায়গায় যতক্ষণ না পৌঁছচ্ছি ততক্ষণ আমরা বলতেই পারি না যে কোভিড ভ্যাকসিন কাজ করছে কিনা। এমন একটা সহজ উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের ছোটবেলায় আমাদের জেনারেশনের অনেকেরই চিকেন পক্স হয়েছে। আমার যদি চিকেন পক্স হয়ে গিয়ে থাকে, আমি জানি যে আরেকজনের চিকেন পক্স যার হয়েছে তার আমি গিয়ে সেবা করতে পারবো, কারণ তার থেকে আমার ছোঁয়া ছাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু কোভিড এর ক্ষেত্রে সেই জিনিসটা আমরা বলতে পারি না। ইভেন যারা আজ কোভিড থেকে সেরে উঠেছে তারা আবার গিয়ে যদি সুস্মিতা এক মিনিট, আমি আসছি তোমার কাছে, তোমার কথাটা শুনবো। আমি ইতিমধ্যে আমাদের সঙ্গে আরেকজন গেস্ট যোগ দিয়েছেন ডক্টর কৌশিক মজুমদার। কৌশিক এখন সরকারি হাসপাতাল সল্টলেক হাসপাতালের সঙ্গে এখন যুক্ত। কৌশিক আমার বাল্য বন্ধু, এবং কৌশিক কলকাতার অন্যতম বিশিষ্ট বয়স্ক রোগ বিশেষজ্ঞ, মেডিসিনের বিশেষজ্ঞ। আর কৌশিক, আরেকটা জিনিস কৌশিকের পরিচয় হচ্ছে যে আমাদের চারজনের মধ্যে কৌশিকের অ্যাকচুয়ালি কোভিড হয়েছিল। কৌশিক তখন লন্ডনে ছিল,
সময়, বেশিরভাগ কর্মজীবনে বেশিরভাগটাই যেখানে কাটিয়েছেন। কৌশিক আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। কৌশিক, আমাদের সঙ্গে সুস্মিতা রয়েছেন, ডক্টর সুস্মিতা ঘোষ ও প্রফেসর সমীর চট্টোপাধ্যায়। আমরা আলোচনা করছিলাম, সুস্মিতা যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনটা নিলেই যে আমি নিরাপদ, যেমন বসন্তের পক্সের ভ্যাকসিন নিলে আমি জানি যে পক্সের রোগীর সেবা করতে পারি, আমার কোনো অসুবিধা নেই, আমি সত্যি সত্যি সুরক্ষিত, ভবিষ্যতে আমার কাছে পক্সের আক্রমণ হবে না, সেইটা এই ভ্যাকসিন সম্পর্কে এখনো বলার সময় আসেনি, সেই পরীক্ষা নিরীক্ষা হয়নি, এটা সুস্মিতা বলছিলেন স্বাগত জানিয়ে অনুষ্ঠানে। সুস্মিতা প্লিজ, তুমি যা বলছো। হ্যাঁ, তো এখনো পর্যন্ত যতগুলো হয়েছে, যে ট্রায়াল গুলো হয়েছে অন্য দেশে, আমাদের দেশেও যাদেরকে বাছা বাছা লোককে এই গুলো দেয়া হয়েছে, এই ভ্যাকসিন গুলো দেয়া হয়েছে, তাদের কে কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে তারপর নর্মাল, মানে নিউ নর্মাল লাইফ, মাস্ক পরে দূরত্ব রেখে দরকার হলে সেইভাবে থাকতে দেওয়া হয়েছে। তারপরে তখন দেখা হয়েছে যে কার কার হয়েছে আর হয়নি। এখন ভারতের কেসে এইগুলোর অতটা পরিষ্কার ডেটা আছে আমরা কিন্তু জানি না। এইটা নিয়ে একটা কি বলবো, একটা কন্ট্রোভার্সি আছে। কিন্তু এই সুদীপ্ত যে প্রশ্নটা আমায় করলো, আমি কেন কোভিশিল্ড অর্থাৎ সিরাম ইনস্টিটিউট, আমি পুনার লোক, পুনাতে আমরা জানি কিভাবে সিরাম ইনস্টিটিউটে কাজ হয়। সিরাম ইনস্টিটিউট পৃথিবীর সব থেকে বড় ভ্যাকসিন বানায় সারা পৃথিবীর, মানে বিরাট অ্যামাউন্টে বানাতে পারে। এবং সে যবে থেকে লকডাউন শুরু হয়েছে তবে থেকে পুনাওয়ালারা ঠিক করে নিয়েছে যে আমরা এইভাবে বানাবো। তো স্টেপ বাই স্টেপ ওরা এগিয়েছে। এবং আরো একটা জিনিস যেটা আমাদের কাছে গৌরবের নয় কিন্তু অগৌরবেরও নয়, ভারতীয় টেকনোলজি ওরা ব্যবহার করেনি, অন্য জায়গা থেকে টেকনোলজি নিয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি যে টেকনোলজি বানিয়েছিল, যেটা অ্যাস্ট্রাজেনিকা মার্কেট করছে, সেই টেকনোলজি ওরা এখানে ট্রান্সফার করে ওরা সেটাকে প্যারালাল করছে। এবং প্যারালাল করে ওরা ফেজ 1 করেছে, ফেজ 2 করেছে, ফেজ 3ও করেছে। এবং মোটামুটি সেই হিসেবে তথ্যগুলো আছে, যদিও মাঝে মাঝেই ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া বা সিডেস্কো যারা এই অথরিটি, তারা কিন্তু এখনো অনেক ডেটা চেয়ে যাচ্ছে। সেই তুলনায় বাকি দুজন, বিশেষ করে কোভিশিল্ড নিয়ে কন্ট্রোভার্সিটা আরো বেশি হয়েছে, কারণ কোভিশিল্ড সম্বন্ধে বলা হচ্ছে যে কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়ে দেওয়া হলো, কিন্তু কোভিশিল্ডের ডেটা ওই ফেজ 1 আর ফেজ 2 মাত্র 766টা পেশেন্টের উপর করা। তারপরে যে ফেজ 3 বলতে কমসে কম 15,000, 20,000, 26,000, 25,000 এই ধরনের একটা বড় সংখ্যায় দেখা উচিত, সেই সংখ্যাটাই ওরা এখনো পায়নি। তো যতক্ষণ না অনেক বেশি সংখ্যায় লোকের ওপর ডেটা পাওয়া যাচ্ছে, এগুলো আমি সব বলছি, এগুলো থিওরিটিক্যাল ব্যাপার, যেগুলোর বেসিসে সরকার ছাড়পত্র দিতে পারে, সেই ডেটাটাই নেই। সেই ডেটাটা নেই তো ছাড়পত্র কেন দিল? তবে হ্যাঁ, এখানেও একটা কোশ্চেন আছে যে ছাড়পত্র মানেই যে যেটা বললাম, দোকানে গিয়ে বললাম আমাকে আজকে কোভিড এর ভ্যাকসিন দাও, তো বললে আমায় কেউ দেবে না। আমি নাম সেই বিষয়টাতে আমরা পরে যাব। আপাতত এই প্রথমে আমরা আলোচনা করছি যে এই ভ্যাকসিন গুলো সত্যি কতটা কার্যকরী হওয়ার সম্ভাবনা, এবং এগুলো তুলনামূলক যে আলোচনাটা চলছে। একজন দর্শক জিজ্ঞেস করছেন কোভ্যাক্সিন মানে বায়োটেকের যে টিকা, দ্বিতীয় যে টিকা যেটা ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে, সেইটা দিয়ে দর্শকরা জিজ্ঞেস করছেন, সে সম্পর্কে তুমি যদি সংক্ষেপে বলো, এটা সম্পর্কে তোমার কি মত? হ্যাঁ, এই আমি একটু আগেই যেটা বললাম যে চিকেন পক্সে আমার যদি চিকেন পক্স হয়ে গিয়ে থাকে, আমি যেমন নির্বিবাদে কোনো নিশ্চিন্তে একজন চিকেন পক্স রোগীর সেবা করতে পারবো, সারা পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ডেটা নেই যাতে কোভ্যাক্সিন নয় যে কোনো রকম টিকে কার্যকরী হয়েছে কিনা সেইটাই কেউ এখনো জানে না। সেটা না মডার্না, না ফাইজার, না ভারতের 3টে। ফলে এটা সমস্যা রয়ে যাচ্ছে। আমরা একটু প্রফেসর সমীর চট্টোপাধ্যায়ের কাছে যাব। আপনার মতামত, যে 3টি ভ্যাকসিন এসছে, একটা কথা খুবই আলোচিত হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও খুব আলোচিত হচ্ছে যে সরকার খুব তাড়াহুড়ো করে 3টে ভ্যাকসিনকে অনুমোদন দিয়ে দিল, যেহেতু পাশ্চাত্যের কিছু বড় বড় দেশও দিয়েছে, আমরাও
সেরকম কি করতে পারি, সেটা একটা এখনকারীর একটা ব্যাপার আছে। এর মধ্যে যতটা এখনকারীর ব্যাপার আছে, যতটা রাজনীতি আছে, ততটা বৈজ্ঞানিক গবেষণার ভিত্তি নেই। এটা একটা আলোচিত হচ্ছে। আমি যদি এর পজিটিভ দিকগুলো ভাবি, কারণ আমরা বৈজ্ঞানিক সবসময় আশা করি যে যেটা হচ্ছে সেটা হবে এবং সেটাই হবে, এরকম ভাবে যদি আমি ভাবি, আমি কাউকেই খুব বেশি ছোট করব না। কারণ এই একটা জায়গা যেখানে একটা কোম্পানি অনেক কষ্ট করে বা তাদের বিরাট একটা ইনভেস্টমেন্ট, তাদের অনেকগুলো কন্ট্রোল সিস্টেমের মধ্যে দিয়ে তাদেরকে পাস করতে হচ্ছে। সুতরাং সেটা খুব যে সহজ তা না, এবং সমস্ত কোম্পানি যেটা পারবে তাও না। আমরা যদি সারা বিশ্বের মানুষ এবং সবাইকে যদি ভাবি যে কোভিড হতে পারে, আমাদের শুধু ইন্ডিয়াতে 130 কোটি, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা একটা এত বেশি মাস স্কেল, যেটাকে অতিমারি, মহামারী যাই ইচ্ছা বলা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু চয়েস কম। এই মুহূর্তে আমরা যদি অন্যান্য প্রশ্নগুলো তুলি, পলিটিক্যাল প্রশ্ন বা এই ধরনের, সেগুলো কিন্তু মানে একজন বৈজ্ঞানিক হিসাবে আমি সেটাকে কখনোই মেনে নেব না। কারণ একজন বৈজ্ঞানিক সবসময় চাইবে যে সবার জন্য এমন একটা কিছু আসুক যাতে সবাই ভালো হয়ে যায়। এখন সেইখানে কেউ একটু পিছিয়ে, কেউ একটু এগিয়ে, এটা থাকা খুব স্বাভাবিক। সেখানে আমরা বলছি যে সিরাম ইনস্টিটিউট একটু এগিয়ে আছে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। কিন্তু তার মানে এই নয় যে যারা অন্যান্য একটু পিছিয়ে আছে তাদেরকে আমরা সুযোগ দেব না বা তারা এক্ষুনি কিছু করতে পারবে না। আমরা যদি এটাকে গিনিপিগে দেখি, কোনো লাভ নেই। যদি ইঁদুরে দেখি, হয়তো ইমিউন রেসপন্স পর্যন্ত যেতে পারবো, কিন্তু যদি এটা যতক্ষণ না মানুষের কাছে প্রয়োগ হয়ে খানিকটা যদি দেখি যে এটাতে কোনো টক্সিক এফেক্ট নেই, তাহলে কিন্তু যেটা চলছে আমি সেটাকেই ফেভার করি। সেটা যদি 3টে না হয় 5টা কোম্পানি হয়, আই রিয়েলি লাইক ইট। সো আমার বক্তব্য পুরোটাই পজিটিভ। ডেফিনেটলি এটা আলোচ্য বিষয় এবং এ নিয়ে আরো আলোচনা হবে, সবাই সবারই মতামত দেবে, কিন্তু এটা আমার মতামত। যে প্রশ্নটা সমিতি এই মুহূর্তে রয়েছে স্ক্রিনে, একজন দর্শক বলছেন এই ভ্যাকসিন কতটা নিরাপদ? একদিকে করোনার ভয়, অন্যদিকে ভ্যাকসিন নিরাপদ কিনা এই ভয় মানুষের মধ্যে কাজ করছে। এই ভয় মানুষের মধ্যে আমিও আছি। আমারও মনে হচ্ছে কালকে যদি সত্যি করে বলে সমীর চট্টোপাধ্যায়কে একটা ইনজেকশন দেওয়া হবে, আমি 5 বার ভাববো, আমি সবাইকে জিজ্ঞেস করব। কিন্তু যারা এটা করছে এবং যারা এটা দিচ্ছে তারা কিন্তু ফিল্ডে অনেক বেশি এক্সপার্ট। এবং আমি যাদেরকে চিনি, যারা যারা আমি সবাইকেই মোটামুটি চিনি, যারা মানে এই সমস্ত কোম্পানিগুলো থেকে যারা করছে, কারণ আমি ডাইরেক্টর ছিলাম, সেই সুবাদে অনেকের সঙ্গে আমার সঙ্গে মিটিং হয়েছে, অনেকে আমাদের কমিটিতে ছিল। তো তাদের আমি ব্যাকগ্রাউন্ড গুলো খুব ভালো করে জানি। তারা কিন্তু কেউই এমন কিছু করছে না যেটা নন সাইন্টিফিক। ইট ইজ সাইন্টিফিক্যালি তারা চেষ্টা করছে। কেউ অ্যাডিনো ভাইরাস দিয়ে, কেউ ভাবছে আমরা ঠিক এইভাবে যদি যাই, কেউ আরএনএ দিয়ে, কেউ ডিএনএ দিয়ে, যত রকম স্ট্র্যাটেজি সম্ভব, তাড়াতাড়ি যত সম্ভব, প্রত্যেকেই কিন্তু তাদের স্ট্রেংথ, তাদের যে শক্তি, তাদের যে পাওয়ার, সেইটাকে কাজে লাগিয়ে তারা এগিয়ে যেতে চাইছে। তো কেউই কিন্তু খারাপ কিছু করছে না। এখন প্রশ্ন হচ্ছে যে একটা লোককে দিলাম, সে অন্য একটা কিছু হয়ে গেল, সেই সম্ভাবনা একটু একটু যে নেই তা নয়, কিন্তু যতক্ষণ না সেটা দেওয়া হবে বা যতক্ষণ সেটা অনেকের মধ্যে দেওয়া হবে, কারণ এর মধ্যে অনেক কিছু আছে। আমি একটু ভয় পেলে আই ক্যান গিভ গোয়িং ইনটু ট্রমা, আমি বলতে পারি যে ভ্যাকসিনটা খারাপ। ওকে, সো নানা রকম দিক থেকে তাকালে সাইড এফেক্ট ডেফিনেটলি হয়তো কিছু কিছু জায়গায় থাকবে, কিন্তু তার মানে এই নয় যে এর ট্রায়ালটা বন্ধ হবে, তার মানে এই নয় যে আমরা এটাকে পুরোপুরি বন্ধ করব। আমি এবার একটু ডক্টর কৌশিক মজুমদারের কাছে যাব। কৌশিক, মেডিসিনের বিশেষজ্ঞ হিসেবে এবং নানা ধরনের রোগীর চিকিৎসা তুমি করো, অত্যন্ত হাই এন্ড হসপিটালেও করো, খুব সাধারণ মানুষের চিকিৎসাও করো। তোমার আমাদের দেশে করো, তুমি কোভিড এর চিকিৎসাও বিদেশে করেছো, রোগী হিসেবে তোমার অভিজ্ঞতা আছে। ভ্যাকসিন এসেছে, তুমি একজন ডাক্তার হিসেবে কিভাবে দেখছো? ডক্টর প্রফেসর সমীর চট্টোপাধ্যায় বললেন, সেটা কিছুটা এগ্রি করছি যে যারা করছে আর কি, যেসব, আমি কোনো ভ্যাকসিনের নাম নেব না, এথিক্যালি আমি কোনো কোম্পানির নাম নেব না, যারা করছেন তাদের প্রয়াসটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমার দু একটা প্রশ্ন আছে অ্যাজ আ ফিজিশিয়ান। প্রথম প্রশ্ন হচ্ছে যে দুনিয়ার যত সায়েন্সে যত ভ্যাকসিন ডেভেলপ হয়েছে, 6-7 মান্থের মধ্যে একটা ভ্যাকসিন এমন একটা রোগের বিরুদ্ধে, যে রোগটা সম্বন্ধে আমরা এখনো বিশেষ জানি না, যদি জানছি, সেখানে with due respects to the
scientists who are bringing it out, I think it's very premature. Controversial কথা, I may be wrong. 7 মাসে কোনো ভ্যাকসিন ইতিহাসে বোধহয় বেরোয়নি, এবং একটা অজানা রোগ। এমনও ভ্যাকসিন আছে যেটা এখনো বেরোয়নি, যেমন HIV এর একটা ভ্যাকসিন চেষ্টা করে করে এখনো ডেভেলপ করা যায়নি। এটা এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আমি যতদূর পড়েছি মেজরিটি অফ দ্য, 2 নম্বর কথা হচ্ছে যে number of people tried on is only a few thousand বা ওরকম কিছু, which is not a big figure. একটা ভ্যাকসিন এরকম একটা মারণ রোগের বিরুদ্ধে আরো বড় একটা পপুলেশন অফ ট্রায়াল সাবজেক্টস উপর করে তবে বোধহয় এটা প্রয়োগ করা উচিত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, if I am correct, majority of the people who have been put in trial are under the age of 55. So what happens to the elderly, যাদের আমি ভ্যাকসিন দেবো এবং যারা সব থেকে ভালনারেবল গ্রুপ, এবং আমার যে সাবজেক্ট আমি জেরিয়াট্রিশিয়ান, আমি যতদূর জানি 55 প্লাসের বড় সংখ্যার উপর ট্রায়াল দেওয়া হয়নি। অক্সফোর্ডটা আমি অন্তত জানি, আমাদের এখানেও বোধহয় তাই, as far as I know। তাহলে এল্ডারলিদের উপর আমরা ট্রায়াল সে অর্থে দিইনি, অর্থে এল্ডারলিরা ভালনারেবল, তাদের আমরা ভ্যাকসিন দিতে বলছি। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, দ্য ভাইরাস ইজ চেঞ্জিং। আমরা জানি একটা মিউট্যান্ট স্ট্রেন বেরিয়েছে আবার, যদিও বলা হচ্ছে the vaccine will cover the new mutant strain. How are we so sure? This strain is just 1 month old. It has been publicized 1 month ago. এবং তারপরে এমনই ভয়ঙ্কর ট্রান্সমিশন হচ্ছে যে ইংল্যান্ডে টোটাল লকডাউন করে দিয়েছে বরিস জনসন টিল ইস্টার। কারণ এই নতুন মিউটেন্ট ভাইরাসটার হয়তো আমরা বেশ ফিগার এখনো পাইনি, কিন্তু এটা খুব ফাস্ট ট্রান্সমিট করে, আমরা জানতে পেরেছি, খুব বেশি ট্রান্সমিট করে। তাহলে এই ভ্যাকসিনটা কি এই মিউটেন্ট ভাইরাসটার উপর কাজ করছে? একটা ভাইরাসের প্রকৃতি, এখানে যারা আছেন প্রফেসর চট্টোপাধ্যায়, ডক্টর ঘোষেরা জানেন, বা দর্শকের মধ্যে অনেকে জানেন, ভাইরাসের প্রকৃতি হচ্ছে ইট উইল মিউটেন্ট, ইট উইল চেঞ্জ। একটা অ্যাডভার্স সিচুয়েশনে গেলেই একটা অ্যান্টিভাইরাল দিলেই ভাইরাস চেঞ্জ করবে, একটা ভ্যাকসিন ট্রাই করে ভাইরাস। সো হাউ আর ইউ সেইং দ্যাট দিস ভ্যাকসিন ইজ ফুল প্রুফ? I might sound negative, আমি হয়তো একটু নেগেটিভ সাউন্ড করছি সুদীপ্ত। আমি কি এটাতে উত্তর দিতে পারি যদি আমাকে বলা হয়? হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। জেরিয়াট্রিশিয়ান বয়স্কদের যে দেখছে, এত শর্ট পিরিয়ডে একটা ভ্যাকসিন ফর অ্যান আননোন ডিজিজ, ফর আ ভাইরাস হুইচ ইজ চেঞ্জিং স্টিল, অ্যান্ড আরো বলা হয়েছে, আমি শুনলাম অক্সফোর্ড থেকে বলেছে যে অ্যালার্জিক রিয়াকশন কারো যদি থাকে পেনিসিলিন বা কিছু, তাহলে ভ্যাকসিনটা দেবে না। সো অনেকগুলো ইস্তানবাদ। আমার মনে আছে যখন স্ট্রোকের থ্রম্বোলাইসিস, আমরা থ্রম্বোলাইসিস করলে, তখন আই ওয়াজ পার্ট অফ দ্য টিম ইন ইংল্যান্ড, প্রথম থ্রম্বোলাইসিস মানে ক্লটটাকে ফাটিয়ে দেওয়া। তখন আমাদের এত নেগেটিভ ক্রাইটেরিয়া ছিল, 10 বছর বাদে এখন জিনিসটা স্ট্রিমলাইন্ড হয়ে গেছে। আজ থেকে কয়েক বছর বাদে ডেফিনেটলি ভ্যাকসিনের ক্রাইটেরিয়া কে নিতে পারবে, কে নিতে পারবে না। কিন্তু আই থিঙ্ক নাও উই আর স্টিল ইন আ ভেরি ভেরি ইনফ্যান্ট স্টেজ টু, আমি as a geriatrician, if you ask me, I'm apprehensive about doing this vaccine to my elderly patients. কৌশিক যে পয়েন্টগুলো তুললেন ডক্টর কৌশিক মজুমদার, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমি একটুখানি বলতে চাই, কারণ এটা তার আগে 1 মিনিট আমি একটা প্রশ্ন কৌশিককে জিজ্ঞেস করছি, এক লাইনে একটা প্রশ্ন, এক লাইনে উত্তর হবে। কৌশিক, তুমি কি তোমার রোগীদের যদি সম্ভব হয়, যদি অ্যাভেলেবল হয়, পাওয়া যায়, এখন এই ভ্যাকসিন নিতে বলবে, হ্যাঁ কি না? না, আমি এবার একটুখানি এই ভ্যাকসিন এখন নিতে বলবেন না। এবার প্রশ্নগুলো সেগুলো যদি উত্তর দেন। আমি একটু বৈজ্ঞানিক ভাবে একটু এটাকে বলতে চাই, তাহলে হয়তো ব্যাপারটা অনেক পরিষ্কার হবে। এই ভাইরাসটা হচ্ছে আরএনএ ভাইরাস, আমরা সবাই জানি। ভাইরাসটার দৈর্ঘ্য বলুন সব মিলে 30,000 নিউক্লিওটাইড আছে, এবং বেশ কিছু প্রোটিন আছে যেগুলো মানুষের সেলের মধ্যে যাওয়ার পর তারা ইন্টারঅ্যাক্ট করছে। ধরে নেওয়া গেল এরকম প্রোটিন 10টা আছে, যে 10টা প্রোটিন আমাদের সেলের ভেতরের সিস্টেমকে কোলাপস করে দিচ্ছে। আমরা জিততে পারছি না, আমরা হেরে যাচ্ছি। সো সে জিতছে, সে স্প্রেড করছে। এখন যদি আমরা ভ্যাকসিনের দিকে এগিয়ে যাই, তাহলে দেখব কোনো জায়গায় দেওয়া হচ্ছে পুরো ভাইরাসটা, কোনো জায়গায় দেওয়া হচ্ছে স্পাইক প্রোটিন,
যেটা কিনা ইন্টারঅ্যাক্ট করে হিউম্যান সেলের রিসেপ্টরের সঙ্গে। এবার আরেকটা জিনিস তথ্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যখন একটা প্রোটিন আছে, সেই প্রোটিনের বিভিন্ন যে নিশ এরিয়াগুলো, তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়, যেটা বি সেল তৈরি করে। এখন যখন তৈরি হচ্ছে তখন কিন্তু যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটা কিন্তু প্রোটিনের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। এবার যখন মিউটেশন হচ্ছে, নট নেসেসারিলি সেই প্রোটিনগুলো সাংঘাতিক রকম ভাবে চেঞ্জ হচ্ছে। যদি একটা প্রোটিন সে ধরতে না পারে, আর একটা প্রোটিনকে ধরলেও সেই পার্টিকুলার সেল যেখানে ভাইরাস ঢুকে আছে তাকে মেরে দেবে। সুতরাং এরকম নয় যে মিউটেশন হওয়ার ফলে পুরোপুরি পরিবর্তন হয়ে গেল এবং এমন একটা ডেঞ্জার সিচুয়েশন এলো যেখানে আমাদের ভ্যাকসিন কাজই করবে। আমার মনে হয় যেহেতু এটা পলিমেরিক, অর্থাৎ একটা অ্যান্টিবডির বিভিন্ন জায়গায় সে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে একটা প্রোটিনের এগেনস্টে, সুতরাং কোনো না কোনো ভাবে তাকে নিউট্রালাইজ করবেই। সুতরাং কোনো ক্ষেত্রে দেখা যাবে তো কম অ্যাক্টিভ হলো, কোনো ক্ষেত্রে হলো বেশি। এর সঙ্গে বয়স আছে, কোন বয়সে দেওয়া হচ্ছে সেটা একটা ব্যাপার আছে। তো সব মিলে আমরা যে ভ্যাকসিনের কথা বলছি সেটা কিন্তু পার্শিয়ালি অ্যাক্টিভ হবে বলে আমার মনে হয়। আমি আরো আগে বলতে পারি, বাট এইটুকু বোঝা গেছে কিনা সেটাকে একটু জানা দরকার। যে কোনো ভ্যাকসিন আমরা কোভিড এর এগেনস্টে করি না কেন, সে যতই মিউটেট করুক না কেন, পার্শিয়ালি তার সঙ্গে সে ইন্টারঅ্যাক্ট করবে এবং একটা প্রোটিন নয় বিভিন্ন প্রোটিনের সঙ্গে সে ইন্টারঅ্যাক্ট করে তাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে। সুতরাং কিছুটা প্রোটেকশন দেবে, মিউটেশন হলেও কিছুটা প্রোটেকশন দেবে। মিউটেশন হলেও হ্যাঁ। আরেকটা প্রশ্ন যেটা উঠছিল সেটা নিয়ে আমি একটু সুস্মিতার মতামত জানতে চাইবো যে কৌশিক, আমি এইটার একটুখানি এইটার কন্টিনিউয়েশন হিসেবে আমি বলতে পারি রোগীর উপর ট্রায়াল হয়েছে কিনা। হ্যাঁ সুস্মিতা, হ্যাঁ কি যথেষ্ট সংখ্যক রোগীর উপর ট্রায়াল হয়েছে কিনা, যেটা হচ্ছে যে প্রশ্নটা যথেষ্ট রকম রোগীর উপর ট্রায়াল হয়নি সেটা আমরা জানি, কিন্তু আমাদের যেটা পরিষ্কার বিটুইন দ্য লাইন পড়তে হবে, এই যে আমরা বলছি ছাড়পত্রটা কিন্তু ওপেন ছাড়পত্র না। এখানে বলা হয়েছে যে এমার্জেন্সি সিচুয়েশনে ইউজ করা হবে এবং এইখানে একটা বিরাট ক্যাচ আছে। আজকে আমি ইচ্ছে করলেই গিয়ে নিয়ে নিতে পারবো না, যেভাবে যাদেরকে দেয়া হচ্ছে আচ্ছা অমুকের এমার্জেন্সি প্রয়োজন তাকে দেয়া হবে, এইরকম একটা গিয়েছে। সো যাকে দেয়া হবে তাকে ঠিক আবার ক্লিনিক্যাল ট্রায়ালে যেমন কন্টিনিউয়াস মনিটরিং এ রাখা হয়, তাকেও কিন্তু মনিটরিং এ রাখা হবে। তো আমি একটা জিনিস বলতে পারি, যাদের ইয়ে হচ্ছে, একটু আগে আমি একটা অদ্ভুত কমেন্ট দেখলাম, এইটা আমার কিন্তু জানা নেই, কিন্তু এ ধরনের কমেন্টের আমার বিশ্বাসযোগ্যতা নেই, যে ভোপাল গ্যাস দুর্ঘটনার যারা পক্ষাঘাতগ্রস্ত তাদেরকে নাকি এই ভ্যাকসিন ট্রায়ালে ইউজ হচ্ছে। এইটা আমি বিজ্ঞানী হিসেবে, আমি নিজে ক্লিনিক্যাল ট্রায়াল করেছি, আমি কিন্তু বিশ্বাস করি না। ক্লিনিক্যাল ট্রায়ালে যে ভলান্টিয়াররা আসে তাদের অনেক ক্রাইটেরিয়া গুলো আসে, যেমন ডক্টর মজুমদার বললেন যে ওনার ইয়েটা ভ্যালিড, যে 55 বছর অবধি করা হয়েছে, এইটা আমরা জানি। কিন্তু বেছে বেছে, যেমন চায়নার নামে বদনাম আছে, চায়নায় যে কোনো ইয়েতে যে কোনো কিছু ট্রায়ালের জন্য যত কয়েদি আছে তাদের উপর ট্রায়াল করা হয়। আমাদের দেশের এই বদনাম আছে। অন্য অন্য বিদেশি ওষুধ কোম্পানি কিভাবে এসে ট্রায়াল করে চুপচাপ চলে যায় আমরা জানি না, হয়তো যায়, কিন্তু সরকারি সরকারি উদ্যোগে তৈরি কোভ্যাক্সিন, সরকারি উদ্যোগে তৈরি আইসিএমআর, এনআইভি পুনাতে অবস্থিত। এটা মনে রাখতে হবে, এনআইভির অনেক বৈজ্ঞানিক আমার সহকর্মী বন্ধু, আমরা অনেকদিন কাজ করেছি, তারা এতখানি অমানবিক হতে পারে না যে অকারণে পক্ষাঘাতগ্রস্ত কি কয়েদি বা মানে যেখানে মানবতা অধিকার ভেঙে কিছু কাজ সরকারি ভ্যাকসিনে হতে পারে না। এইখানে আমার পুরো বিশ্বাস আছে। আমার একটা জায়গায় আমি গোড়া থেকে যে কথাটা বলছি যে আদৌ কাজ করে কিনা সেটা আমরা সারা পৃথিবীতে কোথাও জানি না। সুস্মিতা, যে কথাটা আমরা বলছি কি ভোপালে গ্যাস দুর্ঘটনায় দুর্গতদের উপরে ট্রায়াল ইত্যাদি, দেখো যেহেতু বিষয়টা নিয়ে মানুষের প্রচন্ড আতঙ্ক রয়েছে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে প্রচুর চর্চা চলছে, তার মধ্যে কিছু গুজব, কিছু মূলক আশঙ্কা এরকম থাকা খুব স্বাভাবিক। আমরা যদি মূল এই বিষয়টার উপর জোর দিই
যে এই ভ্যাকসিন, দুটো জিনিস প্রথমত দরকার। এক হচ্ছে জিনিসটা নিরাপদ কিনা, প্রথম আমার শরীরের মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, প্রথম কথা আমি জানতে চাই এটা নিরাপদ কিনা, আমার কোনো ক্ষতি হবে না তো। দ্বিতীয় কথা আমি জানতে চাই যে আমার এই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি, আমার পরিষ্কার আমি এই প্রশ্নটা বলছি, পৃথিবীতে কোনো কিছু সম্পূর্ণ নিরাপদ বলে কিছু নেই। এই যেমন অ্যাসপিরিন, আমি ফোর্থ পিলার্সে বেশ কয়েকটা লেখা লিখেছিলাম, তার মধ্যে একটা আমি উদাহরণ দিয়েছিলাম, এই যে সামান্য অ্যাসপিরিন আমরা মাথা ধরার জন্য খাই। আমার একজন সিনিয়র ছিল, সে অ্যাসপিরিন খাওয়ার ঘন্টা দুইয়ের মধ্যে পেটের যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গিয়েছিল। তাই বলে কি সারা পৃথিবীর সবাই অ্যাসপিরিন খাওয়া বন্ধ করে দিয়েছে? না, সেইখানে একটা কথা আছে, রিস্ক ভার্সেস বেনিফিট। সো এখানে তো আগে থেকেই একটা কন্ট্রা ইন্ডিকেশন বলে ব্যাপার আছে, যে কাকে কাকে দেওয়া উচিত না, তার কি এই অসুখ আছে, এই কন্ডিশন আছে, তাহলে তাকে এটা দেওয়া হবে না, কারণ তার কাছে এই ভ্যাকসিনটা দেওয়ার জন্য যে রিস্কটা থাকবে সেখানে বেনিফিট পাওয়া যাচ্ছে না। আর যার এ ধরনের সম্ভাবনা কম তাকে দিয়ে দেখি না, তারপরেও যে তার হবে না বলা মুশকিল, কিন্তু সেটা কত, এই যে আমরা সংখ্যা তত্ত্ব নিয়ে সবসময় বলে যাচ্ছি, সবাই সংখ্যা নিয়ে খুব আজকাল উত্তেজিত, হ্যাঁ, কত পার্সেন্ট সেটা কিন্তু আমরা কেউ জানি না। হয়তো এই যে ভ্যাকসিন এগুলোর যে মোদ্দা জিনিসপত্র, এগুলোতে কিন্তু এমন কিছু নেই যে সঙ্গে সঙ্গে মানুষ মরে যাবে, কি তার কে বলছে কে বন্ধা হয়ে যাবে, কে বলছে গায়ের চামড়া কুমিরের মতো হয়ে যাবে, এই ধরনের সোশ্যাল মিডিয়ায় অজস্র বাজে বাজে গুজব চলছে। আমি যে জিনিসটা, একটাই জিনিস হচ্ছে যে হয়তো কাজ করবে না, হয়তো প্রোটেকশন দেবে না, কিন্তু ভ্যাকসিনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সবাই এর নিউরোলজিক্যাল প্রবলেম হবে না, সবার অ্যালার্জি হবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে যে এই সংখ্যা তত্ত্বটুকু আমরা বিজ্ঞানীরা জানি। কারণ ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, যে উনি যেটা বলছেন যে এর সাংঘাতিক এফেক্ট হবে না এই কারণেই, যেমন অ্যাডিনো ভাইরাস ইউজ করা হচ্ছে, অ্যাডিনো ভাইরাস যেটা ইউজ করা হচ্ছে সেটাকে ওর খোলটাকে মানে শেলটাকে ইউজ করা হচ্ছে, তার ভেতরে স্পাইক প্রোটিনের বা কোভিড এর কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অ্যাডিনো ভাইরাস সে ভেতরে যাচ্ছে, আমি যদি সাইন্টিফিক্যালি ভাবি, তারপরে কিন্তু সেই অ্যাডিনো ভাইরাসের আর কোনো অস্তিত্ব নেই, কেননা সে রেপ্লিকেট করতে পারে না। এই যে জায়গাটা, এখানে আমরা কি দেখছি, তার মানে জিনিসটা চলে গেল ভেতরে, এবার আমাদের সেল সেটাকে নেবে, তার প্রোটিনটাকে প্রসেস করে দেখাবে, ইমিউন সিস্টেম কাজ করবে, কিন্তু তার মানে এই নয় যে সেই লোকটা সঙ্গে সঙ্গে মরে যাবে, কারণ অ্যাডিনো ভাইরাস ক্যানট রেপ্লিকেট ইন দিস কেস। কিন্তু আমি ডক্টর কে ছিলেন, ডক্টর মজুমদারের পয়েন্ট একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমরা কেউ কিন্তু ডাক্তার নই। There are two kinds of people. আমরা হচ্ছে সায়েন্টিস্ট, আমরা ব্যাকগ্রাউন্ড জানি, আমরা বিজ্ঞানটা একটু বুঝি, কিন্তু ডক্টর মজুমদার যেখানে আছেন সেটা কিন্তু অন্য জায়গা। সেখানে কিন্তু ওনাকে পেশেন্টকে ঢুকিয়ে দিতে হবে, ইনজেক্ট করতে হবে, পেশেন্টের সঙ্গে কারবার করতে হবে, পেশেন্টের কিছু হলে মানসিক বা কিছু প্রবলেম হলে ওনাকে ডিল করতে হবে। সো ওনার কোশ্চেনও ভীষণ ভ্যালিড। সো আই রিয়েলি গিভ এ রেসপেক্ট টু ডক্টর মজুমদার। কিন্তু আমাদের কথাই শেষ নয়, সবাই মিলে যদি করে একটা কিছু ভালো রেজাল্ট পাওয়া যায়, আমার মনে হয় সেটাই ভালো হবে। একটা প্রশ্ন এসেছিল দেখলাম, লং টার্ম সাইড এফেক্টের প্রশ্ন তুলেছিল, এইটার আমি উত্তর দিতে চাই। সত্যি কথা বলতে কি, সারা পৃথিবীতে কেউই জানে না, সারা পৃথিবীতে যত ফাইজারই বলি, মডার্নাই বলি বা ভারতীয় এগুলো বলি, কারোরই লং টার্ম সাইড এফেক্ট যদি কিছু হয় কিনা আমাদের জানা নেই। কিন্তু এই যে আবার একটা প্রশ্ন আমি বারবার বলছি, রিস্ক ভার্সেস বেনিফিট। এই যে আমেরিকাতে আজকে প্রত্যেক দিন 2.5 লাখের বেশি লোক কোভিড আক্রান্ত হচ্ছে, এখন মৃত্যুর সংখ্যাটা দিনে 4000-এ গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমেরিকায় লোকে লং টার্ম এফেক্টের কথা ভাববে না, এই মুহূর্তে লোককে বাঁচানোর চেষ্টা করবে। ভারতের সিনারিওটা অবশ্যই এই মুহূর্তে একটু ভালো, কিন্তু সেটা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারে। আজকে আমাদের দেশে দৈনিক 20,000-এর আশপাশে ইনফেক্টেড হচ্ছে, 200 কত 250, এইটা হচ্ছে রিপোর্টেড সংখ্যা, মারা যাচ্ছে 200 কত। হ্যাঁ, আমরা এখনো অনেক প্রিয়জন মারা যাচ্ছে। একটু আগেই দেখলাম আমাদের ক্লাবের একজনের মা মারা গেছেন কোভিডে, তার কোমরবিডিটি ছিল।
এইরকম খবর আমাদের এখনো বলে যে মৃত্যু মিছিল আমাদের দেশেও বন্ধ নয়। কিন্তু যদি আমেরিকার সঙ্গে আমাদের দেশের তুলনা করা যায়, আমেরিকায় এই মুহূর্তে ওরা ভ্যাকসিনেশন শুরু করেছে, শুরু করাই উচিত। লং টার্মে 10 বছর বাদে কি হবে ভেবে কি আজ মরবে? আগে সেই 10 বছর অব্দি বাঁচার সুযোগটা দিই। আমাদের দেশে এখন আমাদের ভাবার সুযোগ আছে, আমাদের বিরাট সুযোগ হচ্ছে। এই মুহূর্তে আমরা কেউ হাতে কিন্তু ভ্যাকসিন পাচ্ছি না। আমরা 1.5 মাস 2 মাস আস্তে আস্তে আমরা জানি সমস্ত সিস্টেমের গয়ঙ্গচ্ছ ব্যাপার। সেই পদ্ধতিতে যবে আমরা পাবো তার মধ্যে আমরা কিন্তু সারা পৃথিবীর অনেক ডেটা এসে যাবে। এই যে যাদেরকে রেস্ট্রিক্টেড এন্ট্রি, রেস্ট্রিক্টেড ইউসেজ বলা হয়েছে, তারও আমরা অনেক ডেটা পেয়ে যাবো। তখন আমরা ভাববার সময় পাবো। আচ্ছা, এই যে ডক্টর মজুমদার বললেন, আমি এই মুহূর্তে বলছি না, ওনার এই মুহূর্তে না হ্যাঁ বলার কোনো কিছু এসেই যায় না, কারণ উনি কাউকে দিতেই পারবেন না, কারোর কাছে নেই, তো অ্যাভেলেবল নেই। যখন আসবে তখন উনি আবার নতুন করে ভেবে নতুন কোনো কথা বলতে পারবেন। ঠিক আছে, আমি কৌশিক তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো। এটা আমাদের দর্শকদের একটু বলা যাচ্ছে, কৌশিক এবং সুস্মিতা দুজনে বিভিন্ন জায়গায় আমার সহপাঠী আর কি, ওই জন্য এদের আমি তুমি বলে সম্বোধন করছি। কৌশিক, আমি যেটা সুস্মিতা বলছেন তাতে যেটা দাঁড়াচ্ছে যে ক্ষতির কোনো আশঙ্কা নেই, লাভ যদি বা না হয়ও, সুতরাং তিনি পাচ্ছেন, যার পাওয়া সম্ভব তাকে দেওয়াই যেতে পারে ভ্যাকসিন। এই মতটা সম্পর্কে কি বলবে? আর দ্বিতীয় কথা যেটা, যে একজন চিকিৎসক হিসেবে তুমি কিন্তু পেতেই পারো, ব্যক্তিগতভাবে তুমি নেবে কিনা সেটাও আমার জানার খুব ইচ্ছে। আমার যে কটা পয়েন্ট বলেছিলাম তার সঙ্গে আরেকটা পয়েন্ট বোধহয় অ্যাড করা হয়নি, যে যার একবার কোভিড হয়েছে, দুটো পয়েন্ট। একটা যে যার একবার কোভিড হয়েছে কি ভ্যাকসিন নেবে, এক। আর 2 নম্বর হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পর আমার যেটা ভয় সেটা হচ্ছে যে এমনি আমাদের একটা ডিনায়াল মোডে রয়েছি আমরা অনেকে, আমাদের ভারতবর্ষের কথা বলছি, যে ও আমার হবে না, বা ও করোনা আমাদের অসুখ হয়, ডাক্তারদের হয়, এরকমও শুনেছি আমি। তো আজ ভ্যাকসিন নেওয়ার পর এই ডিনায়াল মোডটা যদি আবার হাইপার ইনফ্লেটেড হয়ে গিয়ে, আমি তো ভ্যাকসিনে, আমি এখনো মানে উইথ ডিউ রেসপেক্ট টু সায়েন্টিস্ট, আমি ভ্যাকসিন এখনো যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার পরে 6 মাস আমি দেখছি যে কোনো মানুষের কোনো রিয়াকশন হচ্ছে না বা আবার কোভিড হচ্ছে না, আমি ভ্যাকসিনে আমি এখনো ফেথ নেই। আই রেসপেক্ট দ্য সায়েন্টিস্ট, বাট অ্যাজ আ ফিজিশিয়ান আমাকে একটা পেশেন্ট দেখে তাকে ভ্যাকসিন দিলে আমাকে তাকে এক্সপ্লেন করতে হবে, দেখো বাবা, আমি যেমন কনসেন্ট নিয়ে দেবো আমরা নিশ্চয়ই, যে আই নো দিস ইজ আ নিউ ভ্যাকসিন এবং আমি নিজের দায়িত্বে নিচ্ছি। তারপরে সে আমার সল্টলেক জেনারেল হাসপাতাল ভাঙচুর করলো, সেটা হবে না, ঠিক আছে? আগের প্রশ্ন যে কোভিড হলে কি নেবো একবার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরেও কি আমরা মাস্ক পরবো না ডোনাল্ড ট্রাম্পের মতন মাস্ক ছাড়া ঘুরে বেড়াবো, কোনটা করবো? এই প্রশ্ন কিন্তু আমার কিন্তু পড়তে হবে, মাস্ক পড়তে হবে, এখনো আমরা কেউ জানি না, মাস্ক পড়তে হবে, ডিসটেন্স রাখতে হবে wherever possible। তাহলে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমার যেটা সাজেশন, আমার প্রচুর প্রবীণ নাগরিক অলরেডি আমাকে রোটারি, ডিগনিটি, তারা সব লিস্ট করছে কে ভ্যাকসিন নেবে। আমি একটা কথাই বলেছি, আই এম নট হ্যাপি ইনিশিয়ালি টু গিভ দ্য ভ্যাকসিন টু ইউ। যেটা সুস্মিতা ম্যাডাম বললেন যে হ্যাঁ 1.5-2 মাস বাদে বা যখন আরো ডাটা আসবে তখন হয়তো আমরা ভাববো, কিন্তু এখন অ্যাজ আই স্ট্যান্ড নাও আমি কোনো এলডারলি পারসনকে ভ্যাকসিনেট করব না। কিন্তু আমি সেফ ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা আজকাল বলি না আমরা, সেফ ডিস্টেন্সিং, গ্লাভস, হ্যান্ড হাইজিন, আর হচ্ছে কিছু সিমটমস হলে তাকে কোয়ারেন্টাইন, আইসোলেশন, এই যে নিয়মগুলো এগুলো মানবো, এগুলো ভ্যাকসিন নিলেও মানবো। আর আমার যুক্তি হচ্ছে আমি যদি ভ্যাকসিন নিয়েও এগুলো মানি তাহলে ভ্যাকসিনের সাইড এফেক্ট, সত্যি কথা বলতে কি, আই হ্যাভেন্ট সিন আ টোটাল লিস্ট অফ সাইড এফেক্টস। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, যে ভ্যাকসিন একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে মানে একটা মাস্ক খেলে যখন দেওয়া হচ্ছে তখন, এবং তার সাংঘাতিক রকম যদি ক্ষতি না হয়, ধরে নেওয়া গেলে হবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে এখন ট্রায়াল স্টেজেই বলতে পারি। যেহেতু গিনিপিগে দিয়ে কোনো লাভ নেই, এখন মানুষকে আমরা ভাবতে পারি এটা এক ধরনের ট্রায়াল। এই ট্রায়ালটা সাকসেসফুল হবে যদি একটা মাস্ক খেলে এটাকে দেখা যায় যে কিছুটা অন্তত খানিকটা প্রোটেকশন হয়েছে। দ্যাট ইটসেলফ ইজ এ বিগ নলেজ ফর আস, বিগেস্ট নলেজ ফর আস। এছাড়া কোনো গতি আছে বলে আমার মনে হয় না।
যেখানে দিনে প্রায় লক্ষ লক্ষ লোক হচ্ছিল বা এখনো হতে পারে, যে কোনো সময় আউটব্রেক হতে পারে, সেক্ষেত্রে আমাদের হাতে অল্টারনেটিভ কিছু নেই। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আর কি করতে পারি? ভলান্টিয়ার্স আর রিকোয়ার্ড, ভলান্টিয়ার্স আর রিকোয়ার্ড। হ্যাঁ, কিন্তু আমি যদি আমার পেশেন্টকে বলি যে কথাটা, এখন আমি ইউ হ্যাভ রিয়েলি সেড দ্য ট্রুথ, উই আর স্টিল ইন ট্রায়াল। ভলান্টিয়ার্স আর রিকোয়ার্ড। একদম সত্যি। এখন যদি যারা আমরা ধরুন স্বাস্থ্য ভবনে শুনলাম 3000 স্টাফকে আমরা আমাদের সল্টলেক হসপিটালে, এগুলো হচ্ছে বাই প্রোটোকল আমাদের দিতে হবে। উই হ্যাভ দ্য রাইট টু রিফিউজ, অনেকে রিফিউজ করবে, কিন্তু জেনারেল বলি যে আপনি ট্রায়ালের মধ্যে আবার ভ্যাকসিন দিচ্ছি, দ্যাট উইল ক্রিয়েট, আই এম শিওর যারা শুনছেন আজকে প্রোগ্রাম, যে হ্যাঁ এটা এখনো ট্রায়াল, কিন্তু ওইটাই আমি বললাম যে অ্যাসিওরেন্সটা আমি দিলাম, ক্ষতি হওয়ার চান্স কিন্তু খুব কম। ওই হয়তো 1% লোকের কি র্যাশ বেরোবে, কি অ্যালার্জি হবে, অ্যালার্জিক রিয়াকশন কখনো কখনো সিভিয়ারও হয়। আপনি আমার চেয়ে, ডক্টর মজুমদার আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন, কিন্তু সেটা ওই 1%, বাকিদের হয়তো কিছুই হবে না। প্রোটেকশন হোক না হোক আর কিছু হবে না। সুস্মিতা, একটা কৌশিক, আমি কৌশিককে জিজ্ঞেস করছি, কৌশিক সুদীপ্ত, ক্ষতি হওয়ার চান্স, আমি এগ্রি করছি সুস্মিতা ম্যাডাম যেটা বলছেন, ক্ষতি হওয়ার চান্স কম, কিন্তু আমরা ইটস প্যারাডক্সিক্যাল কথা হচ্ছে যে একদিকে বলছি এটা ট্রায়াল, সো হাউ ডু উই নো যে এটা সাইড এফেক্ট কি হবে? হাউ ডু উই নো লং টার্ম শর্ট টার্ম মিসলস থেকে ভ্যাকসিন থেকে? যেটা বললাম যে রিস্ক ভার্সাস বেনিফিট, এই অ্যাসেসমেন্টটা তো করতে হবে। আজকে যেটা বলছে সুস্মিতা, আমরা বেনিফিট কি পেয়েছি যে ভ্যাকসিন নিয়ে আমরা কতটুকু সময় আমরা ভ্যাকসিন ইউজ করেছি? বেনিফিট কখন বলি আমরা? যখন বলি যে হ্যাঁ ভ্যাকসিন নিয়ে আমরা 1 বছর দেখলাম। না, আপনি আমার আমেরিকার উদাহরণটা শুনলেন না, আমেরিকা ভার্সাস ইন্ডিয়ার উদাহরণটা শুনলেন। ইন প্র্যাকটিস আপনি যে ওয়ারিড আছেন যে আপনার 1000 সহকর্মীকে ভ্যাকসিনেট করতে হবে, সেই 1000 সহকর্মীর জন্য ভ্যাকসিনটা আপনার কাছে পৌঁছতে আরো মাস দেড়েকের বেশি এসে যাবে। তার মধ্যে কিন্তু আপনি আরো কিছুটা ডেটা পাবেন। তা নয় কৌশিক, যাদের কথা বলছেন তারা হচ্ছে সরকারের যারা স্বাস্থ্য ভবনে কাজ করে, তাদের কাছে আমি বুঝেছি, কিন্তু তাদের জন্য আসতে গয়ং হচ্ছে সরকারের লাল ফিতে পেরিয়ে ঠিক মতো জায়গায় আসতে, তার আচ্ছা কেন দেয়া হবে, কাকে কাকে সমস্ত নথিভুক্ত করতে করতে অনেক সময় চলে যাবে। ঠিক, কিন্তু আমি একটা কথা বলি, আমেরিকা আর ইন্ডিয়া যে আপনি বলেছেন, ইংল্যান্ডে কি হলো সুদীপ্ত? ইংল্যান্ডে ভ্যাকসিনেশন স্টার্টেড, এন্ড আমি যে হসপিটালে কাজ করতাম সেখানে 10,000 স্টাফকে মাত্র 1000 দিয়ে ভ্যাকসিনেশন হ্যাজ বিন হেল্ড। কেন? there has been a spurt of cases, হ্যাঁ মিউটেন্ট স্ট্রেন ভ্যাকসিনেশন এখন 1000 জনকে, আমি যে বিরাট একটা লন্ডন নর্থ ওয়েস্ট যেটা NHS ট্রাস্ট, which is the biggest trust in London, সেখানে আমি কাজ করতাম, মার্চ পর্যন্ত জুন পর্যন্ত কাজ করেছি সেখানে আমি। তো সেইখানে ভ্যাকসিনেশন has been stopped for staff because there is a spurt in cases. Be careful about this. We are still confused. I'm respecting what Sushmita madam is saying, what Professor Chattopadhyay is saying, but ইংল্যান্ডে এখন ভ্যাকসিনেশন একটা বড় ট্রাস্ট গুলোতে আপাতত গো স্লো করছে, কারণ স্পার্ট অফ কেসেস হয়েছে। হাউ ডু ইউ উইন? এদিকে বলছি ভ্যাকসিনেশন করি, এদিকে ইংল্যান্ড হ্যাজ বিন লকডাউন টিল ইস্টার বিকজ দেয়ার ইজ এ হিউজ স্পার্ট অফ কেসেস। Thousands of people are being affected and death rate আবার বেড়েছে। So vaccination হচ্ছে কিন্তু অনেক low. And don't forget, England is the place where this Oxford vaccine has been born. তো আমেরিকার উদাহরণ আমি নিলাম সুস্মিতা ম্যাডামের কাছ থেকে, কিন্তু ইংল্যান্ডের উদাহরণটা দেখি। আমেরিকা, প্লিজ উইথ ডিউ রেসপেক্ট, অনেক কিছু করে যেটা নর্মস এর বাইরে, বাট ইংল্যান্ড ফলো, NHS ইজ পুরো স্ট্রাকচার, ওরা একদম প্রোটোকল অনুযায়ী সবকিছু করে। ইংল্যান্ড আবার উইথড্র করছে, ভ্যাকসিন এখন কমিয়ে দিয়েছে। So this is a warning sign যে ভ্যাকসিন may not work. বেনিফিট কোথায়? আপনি বলছেন রিস্ক ভার্সেস বেনিফিট, আরে বেনিফিটটাই তো আমরা এখনো বুঝিনি, তার রিস্ক কোত্থেকে আসবে? সেটা তো গোড়া থেকে আমি বলে যাচ্ছি যে বেনিফিট আমরা সত্যিই বুঝিনি, কিন্তু এই মুহূর্তে যেখানে চলছে সেখানে দেবে। সুস্মিতা, আসলে একটা বিষয় আছে যে যাদের ভ্যাকসিন দেওয়া হবে, যেটা প্রফেসর চট্টোপাধ্যায় বললেন, সাধারণ মানুষকে যাদের ভ্যাকসিন দেওয়া হবে তারা কিন্তু বিজ্ঞানীদের কাছে যাবেন না, এটা দেবেন ডাক্তাররা। বিজ্ঞানীরা ঠিক করতে পারেন যে এটা নেওয়া উচিত কি উচিত নয়, তত্ত্বগত ভাবে থিওরিটিক্যালি তারা বলতে পারেন না উচিত কি উচিত নয়,
শেষ পর্যন্ত তারা ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন। কৌশিক, তুমি দিনের পর দিন বহু পেশেন্ট দেখছো, ঠিক আছে, কোভিড পেশেন্ট দেখছো, ইংল্যান্ডে দেখেছো, বিলেতে দেখেছো, এখানেও দেখছো। পেশেন্টরা কি বলছেন? তারা কি খুব আশাবাদী? তারা কি চাইছেন ভ্যাকসিন? তারা কি রিস্কটা বুঝছেন? তাদের দিক থেকে তুমি মানে ডাক্তার হিসেবে পেশেন্টদের ডিমান্ডটা তুমি কি দেখছো? পেশেন্টদের মধ্যে তো একটা ভয় আছে না। কোভিড এমন একটা জিনিস যে এমন কেউ নেই যার বাড়িতে যার কোনো আত্মীয় বা মাসি বা আমার নিজের মাসি চলে গেছেন, আমার নিজের বন্ধু চলে গেছেন, আমার এক দাদা চলে গেছেন, বিখ্যাত সাংবাদিক সঞ্জয় দা। আমার চারপাশে অনেক লোককে আমি দেখেছি। তেমনি প্রত্যেক পেশেন্টেরই বাড়ি বা তার আত্মীয়র মধ্যে কেউ না কেউ কোভিডে হয় চলে গেছেন বা খুব সাফার করেছেন। ফলে সবাই আতঙ্কিত, সবাই ভ্যাকসিনটা নিয়ে একটা আশা আছে যে ভ্যাকসিনটা বাঁচাবে তো, কিন্তু আশা থাকলেও একটা আশঙ্কাও থাকছে সবার মধ্যে যে ওই কথাটা যেটা বললাম, ভ্যাকসিনটা কাজ করবে তো। তারপরে এই যে আমাদের মিডিয়াতে যেটা একটু আগে বলা হচ্ছিল, এমন সব জিনিস প্রচার করা হচ্ছে, কিছু কিছু জিনিস যে শুনেছি অক্ষম লোকদের উপরে করা হয়েছে, আমার উপর করলে কোনো অসুবিধা হবে না তো, আমার কনভালশন হবে না তো, এই প্রশ্ন। এটা আসছে কিন্তু একটু মিডল ক্লাস এন্ড আপার মিডল ক্লাসের কাছ থেকে। কারণ আমি সৌভাগ্যক্রমে তুমি যেটা বলছিলে, আমি সল্টলেক জেনারেল হসপিটালে একটা বিলো পভার্টি লেভেল লোকদেরও দেখি। দে আর নট বদার্ড অ্যাবাউট ভ্যাকসিন, লেট মি টেল ইউ। They are not bothered about vaccine. They are not bothered about safety issues. They are least bothered. I'm sorry, আমি খুব bluntly বলছি, এখানে বোধহয় অ্যাওয়ারনেসটা পার্কুলেট করতে পারিনি আমরা। They are least bothered. আমার কাছে এখনো আসছে কোভিড পেশেন্ট, তার সঙ্গে তার বাড়ির লোক মাস্ক নেই, তাকে ধমকে একটা চাদর দিয়ে কোনো মতে নাকটা ঢেকে চলে এসছে। এরা ডিস্টেন্সিং, হাইজিন এসবই এরা মানে না। এরা ভ্যাকসিন নিয়ে লিস্ট বদার্ড। সো দ্য আনসার ইজ দ্যাট একটু এডুকেটেড যারা, তারা ভ্যাকসিনটা চাইছে কিন্তু অ্যাপ্রিহেন্সিভ। এবং আমি বললাম যে এলডারলি যেহেতু আমার মেইন ক্লায়েন্টেল, এলডারলি পেশেন্টদের উপর যেহেতু ইউজ হয়নি, আমি জোর গলায় বলতে পারছি না যে আপনি নিন, কিছু হবে না। কি করে বলবো? আই ডোন্ট হ্যাভ ডাটা। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, কোনো কারণে আমাদের সঙ্গে দুজনেরই সংযোগ আবার ফিরে এসছেন, দুজন পাওয়া গেছে দুজনকে। হ্যাঁ, মাঝে মাঝে যোগাযোগটা মানে নেট কানেকশনটার জন্য একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, দুজনকে আবার ফিরে পেয়েছি। সুস্মিতা, এই যে প্রশ্নটা করছে মানুষের এটাই প্রশ্ন, কিন্তু মানে সমস্ত বৈজ্ঞানসম্মত আলোচনা শুনেও একজন দর্শকের প্রশ্ন যে তুমি ভলেন্টিয়ার হিসেবে ভ্যাকসিন নেবে কিনা যদি দেওয়া হয়। আমি আরেকটু কম বয়স হলে নিতাম, আমার এমনিতে অন্য অ্যালার্জি আছে। আর এই মুহূর্তে আমি অনেক প্রোটেক্টেড এরিয়ায় আছি, কিন্তু আমায় যদি সত্যি সত্যি প্রত্যেক দিন আমায় ল্যাবে গিয়ে আরো 5টা লোক যারা নিয়ম কানুন মানে না তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হতো, আমি অবশ্যই নিতাম। আচ্ছা, একটা প্রশ্ন আমি দেখলাম, খুব অদ্ভুত প্রশ্ন। আমার মনে হয় অদ্ভুত প্রশ্ন ঠিক নয়, সাধারণ মানুষ হয়তো ঠিক বোঝে না যে হিউম্যান ট্রায়াল কথাটার মানে কি। প্রফেসর চট্টোপাধ্যায় অলরেডি একবার মেনশন করেছেন, কিন্তু স্টিল আমার মনে হয় কনফিউশনটা থেকে যায় যে মানুষের বদলে গিনিপিগকে ট্রায়ালে ব্যবহার করা হচ্ছে, কি অন্যায়। তো আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, এটা বোঝাতে এটা একটা উল্টো ছিল, গিনিপিগের বদলে কি মানুষ, না, গিনিপিগের বদলে মানুষকে ট্রায়ালে ইউজ করা হচ্ছে, কি অন্যায়। এইটা আমি 2-3 দিন আগে খুব মজা করে আমার ফেসবুকের পেজে লিখেছি। কেউ কেউ বুঝেছে কথাটা, কেউ কেউ বোঝেনি। তাহলে আমি লিখেছি যে ঘাস একটি পুষ্টিকর খাদ্য, আমরা গরুতে ট্রায়াল করে জানতে পারলাম। ঠিক সেই রকম মানে গরুর কাছে যেটা কাজ করে, যেটা পুষ্টিকর খাদ্য, সেটা মানুষের কাছে পুষ্টিকর খাদ্য কি করে হবে? মানুষকে খাইয়ে দিয়ে মানুষ যেই ওয়াক টু বলবে সঙ্গে সঙ্গে হবে ঘাস মানুষের কাছে পুষ্টিকর খাদ্য নয়। কাজেই এই রোগটা যখন মানুষের কাছে বেশি, মানে সব বহু প্রাণীরই হচ্ছে, যেমন ইয়েতে দামি দামি মিঙ্ক পশু যাদের থেকে মিঙ্ক কোট হয়, হ্যাঁ, তাদেরকে মেরে ফেলা হয়েছে, কেননা তাদের মধ্যে এই মরকটা হয়েছিল। কিন্তু মানুষকে তো ওইভাবে মেরে ফেলা হয় না। মানুষের হচ্ছে, তো মানুষের রোগ সারছে কি না, তো মানুষ ট্রায়াল করবে না, তো কাকে নিয়ে ট্রায়াল করবে? পর্যন্ত মানুষের উপর ট্রায়াল করে দেখতেই হবে। একটা পয়েন্ট বলার আছে, একটা পয়েন্ট আপনার কাছে আমার নির্দিষ্ট প্রশ্ন আছে। এই যে কনফিউশন রয়েছে, হ্যাঁ, বহু মানুষের প্রশ্ন যে ভ্যাকসিন নিতে বললেই যে রিয়াকশনটা আমরা দেখছি আর কি, যে আপনি নেবেন তো, একজন এটা প্রশ্ন করছেন যে
মন্ত্রীরা আগে নিয়ে দেখুন, একজন বলছেন যে মন্ত্রীরা আগে দেশে, এই যে একজন বলছেন যে এই যে দেশের মন্ত্রীদের আগে দেওয়া হোক অথবা নিজেরা স্বেচ্ছায় নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করা উচিত, এই কথা বলছেন। বাস্তবটা হচ্ছে এই যে আমাদের দেশের, আপনি খুব বড় সরকারি প্রতিষ্ঠানের ডিরেক্টর ছিলেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, বাস্তবটা হচ্ছে আমাদের দেশে অনেক সময় সরকারে যারা থাকেন, কর্তৃপক্ষ, রাষ্ট্র ব্যবস্থার যে অঙ্গ, তাদের মানুষ ঠিক বিশ্বাস করে না, ট্রাস্ট করে না। এটা খুব বাস্তব ঘটনা। সেই জন্যই কি সরকার খুব তাড়াহুড়ো করে ঘোষণা করছে, মানুষের তো বিশ্বাসের অভাব পরিষ্কার দেখা যাচ্ছে। এটা তো ইংল্যান্ডে দেখা যায়নি। এই বিষয়টা নিয়ে আপনি একটু আলোচনা করুন। আমার যেটা মনে হয়, আমি তো কিছু ডিসকাশন শুনেছি ICMR এ কে কি ভাবছে বা অন্যান্য বিজ্ঞানীরা কার কি মতবাদ, গগনদীপ কাং তার কথাও শুনলাম। তো যেটা মনে হচ্ছে যে গভর্নমেন্ট যেটা ভাবছে যে যারা এটা বের করছে প্রত্যেকের পোটেনশিয়াল আছে। কেন পোটেনশিয়াল আছে? কারণ হয় সে অ্যাটেনুয়েটেড ভাইরাস ইউজ করছে, যেটা কোনো ক্ষতি করা উচিত নয় অ্যাপারেন্টলি, কারণ ঠিক পোলিও যেভাবে কাজ করে। কেউ ইউজ করছে RNA, কেউ ইউজ করছে DNA, কিন্তু অ্যাডিনো ভাইরাস ইউজ করছে যেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। সুতরাং সব দিক মেজার করে তারা যখন ট্রায়ালে ঢোকে, ইভেন ট্রায়াল 1, তার আগে কিন্তু তারা প্রথম টেস্ট করে অ্যানিমাল। ওকে, সো অ্যানিমাল টেস্ট না করে কিন্তু এগুলো কোনোটাই হয়নি। তো প্রথমে কিছুটা প্রিলিমিনারি অ্যানিমাল টেস্ট করা হয়েছে, প্রচুর পেপার এসছে। মানে গত 1 বছরে if you look at number of papers on COVID, you will find everything has been covered, including immunosystem, immune response, how the Th1, the TL per cell কি করে কাজ করে, সমস্ত স্টাডি করা হচ্ছে এবং এখনো চলছে। খুব ভালো ভালো পেপার বেরিয়েছে। সেইখান থেকে যেটা মনে হয় যে সাংঘাতিক কোনো ক্ষতি হবে না বলেই আমার মনে হয়। যদি এটা প্রশ্ন করা হয় যে আপনি কি এরকম নেবেন, আমার উত্তর হবে ইয়েস। যদি আমাকে দেওয়া হয়, আমি 60 পেরিয়ে এসেছি, আমি হয়তো ওই লিস্টে পড়বো না। তার কারণ হচ্ছে আমরা খুব ভেতরে থাকি, ঘরের মধ্যে থাকি। যারা ফ্রন্ট লাইনে রয়েছে, যারা প্রতি মুহূর্তে এক্সপোজড হচ্ছে, তাদের দেওয়ার দরকার অনেক বেশি। যারা ডাক্তার, তাদের দেওয়ার দরকার অনেক বেশি আমার থেকে। কিন্তু আমাকে যদি বলে যে অ্যাজ এ ভলেন্টিয়ার আপনি এটা নিন, আমার মনে হয় না আমি না করবো। কারণ তার আগে অলরেডি অনেকে নিয়েছে, এফিকেসি চেক করা হয়েছে, অ্যানিমালে চেক করা হয়েছে। তারপরে যদি আমার একটা কোনো শখ হয়, সেটা হয়তো আমি স্পেসিফিক, কারণ আমার সিস্টেম একই নয় অন্যের সঙ্গে। আমার বউয়ের হয়তো হলো না, আমার হলো, এরকম হতে পারে। কিন্তু আমি নেব না এই কথাটা আমি বলবো না এজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস আমাকে বলুন, যে একটা প্রশ্ন বারবার আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে আবার প্রফেসর চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের সংযোগটা কেটে গেল। এটা নেটের গন্ডগোলের, কানেকশনের গন্ডগোলের জন্য হচ্ছে সম্ভবত। কৌশিক, যেটা কেউ নেবেন কেউ নেবেন না, সেরো পজিটিভ যারা ইতিমধ্যেই যাতে অ্যান্টিবডি ডেভেলপ করে গিয়েছে, রোগ হয়ে হোক, তারা বুঝতে পারেননি, তাও হতে পারে, অজান্তেই রোগ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে আদৌ দেওয়া উচিত? মানে কখনোই যদি নিরাপদ ভ্যাকসিন হয়ে যায়, নিরাপত্তা মানে সুরক্ষা ভ্যাকসিনে প্রমাণিত হয়ে যায়, তখনও কি তাদের কি নেওয়া উচিত? এ বিষয়ে একটু মত। অ্যান্টিবডি থাকলে নেওয়ার তো, যেমন এই হেপাটাইটিস ভ্যাকসিন, যেরকম হেপাটাইটিস বি যাদের হয়ে থাকে তাদের, মানে যেটা টাইপ বি জন্ডিস, আমরা জানি টাইপ বি জন্ডিস হলে সেটা অ্যান্টিবডিটা সাধারণত লাস্ট করে। যদি অ্যান্টিবডিটা টাইটার কমে যায়, তখন আমরা একটা বুস্টার ডোজ দিই। তো যাদের কোভিড একবার হয়েছে, যদি অ্যান্টিবডি থাকে, তাহলে এখন আমি তো কোনো যুক্তি দেখি না কেন তাদের ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন ক্যান বি গিভেন এজ আ বুস্টার যদি কোনো সময় অ্যান্টিবডি টাইটার কমে যায়। আরেকটা কথা হচ্ছে যে resistance to COVID is not only antibody mediated, it's also T cell mediated, মানে সেল মিডিয়েটেড। ফলে অ্যান্টিবডি মানে মেইনলি কিন্তু সেল মিডিয়েটেড ইমিউনিটি হয়, আমি যতদূর পড়াশোনা করেছি। কারণ ওই যে বললাম কোভিড নিয়ে এতটাই বেরোচ্ছে, রোজই চেঞ্জ হচ্ছে। একদম ঠিক বলেছেন। হ্যাঁ, টি সেল ইমিউনিটিটা বেশি হয়, তো ফলে অ্যান্টিবডির কোনো ভূমিকা তেমন নেই। সেই কারণেই বলছে যে রিইনফেকশন হচ্ছে, বা একটা স্ট্রেনে হওয়ার পর আবার হচ্ছে। তো আবার বলছি একটা কথা, যেটা আমি মনে আছে তোমার সঙ্গে মাসখানেক আগে একটা প্রোগ্রামে বলছিলাম, যে এখনো, তখন যেটা বলছিলাম সেটা এখনো বলি, যে এখনো অনেক কিছু জানি না। আজকেই আমার এক বন্ধু, স্বাস্থ্য দপ্তরের একজন নামকরা অধিকর্তা, নাম বলা যাবে না, তার কোভিড পজিটিভ ধরা পড়েছে, এবং তাকে আমি আজ সিটি স্ক্যান করলাম এবং দেখা গেল তার চেস্টেও সিটি চেঞ্জেস হয়েছে। এইবার প্রবলেম,
কোনটা দেব? নাম করেই বলছি, রেমডেসিভির দেব, না আইভারমেকটিন দেব, ডক্সিসাইক্লিন দেব, না ডেক্সামেথাসোন স্টেরয়েড দেব, না মিথাইল। মানে এখনো আমরা পাতার পর পাতা মোটা মোটা বই বেরোচ্ছে প্রোটোকল, কিন্তু প্রোটোকল চেঞ্জ হচ্ছে, প্রচুর চেঞ্জ হচ্ছে। ফলে ভ্যাকসিন নিয়েও সেটা, মেডিসিন নিয়ে যদি এত কন্ট্রোভার্সি হয়, মনে আছে এইচসিকিউ নিয়ে একটা বিরাট আলোড়ন হলো, এখন ইট হ্যাজ বিন টেকেন আপ। দেয়ার ইজ নো রোল। আমার নিজের বন্ধু ডাক্তার, তারা কুইনিন নিয়ে, তাই তো, ক্লোরোকুইন নিয়ে, সরি পুরো নামটা বলা হচ্ছে, তো অ্যান্টিবডি থাকলে বাংলায় আছে ম্যালেরিয়ার ওষুধ, হ্যাঁ, তো বা বেশি ইউজ করি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে, এখন ওটা ডিজিজ মডিফাইং ড্রাগ, তো বা এসএলই তে। তো এই যে ভ্যাকসিন অ্যান্টিবডি, প্রথম কথা হচ্ছে অ্যান্টিবডি টাইটারটা মেজার করা, তার এগুলো বোধহয় আমাদের অ্যান্টিবডি পজিটিভ বলে দিচ্ছে, টাইটার বলছে না, আমি কোথাও দেখিনি কোনো রিপোর্টে। ফলে টাইটার যদি কম হয় তাহলে তো ভ্যাকসিন নিতে হবে, যদি ভ্যাকসিন কেউ নিতে চায়। আমি কিন্তু ভ্যাকসিন এখনো বলছি, ভ্যাকসিন বিশেষ করে আমার পপুলেশন যারা পেশেন্ট, আমি এখনো না বলবো, কিন্তু যদি কেউ নিতে চায়, অ্যান্টিবডি ইজ নট দ্য মার্কার ফর ইয়ে, কারণ যেটা বললাম টি সেল মিডিয়েটেড ইমিউনিটি, যারা মানে প্রফেসর চট্টোপাধ্যায় বেটার বলবেন। কৌশিক, এই টি সেল এত কিছু আমরা বুঝি না, আমাদের মতো সাধারণ লোকেদের মতো স্পষ্ট করে বলো কি, আমার যদি অপশন থাকে, ধরা যাক আমি বাজারে গিয়ে কিনতে পারবো, যেরকম মাস তিনেক পরে কিনতে পারবো, কি দিয়ে আমি বুঝবো যে আমার নেওয়া উচিত কি উচিত না, কি মেপে বুঝবো? ডিফিকাল্ট কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে, তোমার যদি, আমি বলবো যেটা, যে কোভিড যদি হয়েও থাকে, সিন্স ইটস ভাইরাস, even if there is antibody, even if there is T cell immunity, it is not long lasting. সুতরাং তুমি যদি একটা কোভিড আরটিপিসিআর বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে দেখো তুমি নেগেটিভ, তার মানে তোমার কোভিড হয়নি বা অনেক আগে হয়ে গেছে, দুটোর একটা, সেক্ষেত্রে তুমি ভ্যাকসিনটা নেবে। বোঝাতে পারলাম? আমি কোভিড একটা, আমার তো মনে হয় ভ্যাকসিন নেওয়ার আগে, আমি জানি না সরকারের কি একটা হয় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা একটা কোভিড আরটিপিসিআর করা উচিত। লোকটা যদি অলরেডি কোভিড একটা ইনকিউবেশনের মধ্যে থাকে বা থাকে, হি শুড নট টেক আ ভ্যাকসিন। তুমি যেটা বললে, তোমার পাড়ার মোড়ে মেডিকেল হলে গেলে 3 মাস বাদে গিয়ে বললে আমি একটা ভ্যাকসিন দাও তো বাবা, কিন্তু তার আগে তুমি একটা কোভিড টেস্ট বোধহয় করে নেওয়া উচিত, যে ওয়েদার ইউ হ্যাভ দ্যাট ইনফেকশন অর নট, এবং যদি সম্ভব হয় একটা অ্যান্টিবডি টেস্ট। কিন্তু অ্যান্টিবডি টেস্টে যেটা হচ্ছে, আমাদের কোনো টাইটার থাকে না, অ্যান্টিবডি পজিটিভ অর নেগেটিভ, আমি কি বুঝবো? বেস্ট হচ্ছে আমার সিমটম নেই, আমার মনে হচ্ছে আমার কোভিড হয়নি, আমার মনে হয় আমি ভ্যাকসিন নিলে ঠিক থাকবো, আমি গিয়ে ভ্যাকসিনটা নেব। তোমার উত্তর, প্রশ্নের উত্তর হচ্ছে সেটাই। আমি কয়েকটা পয়েন্ট এখানে বলতে চাই। এক হচ্ছে যে আমরা আবার একটু ফিরে যাচ্ছি পেছনে ডিসকাশনে। এখানে আরএনএ দেওয়া হচ্ছে, ডিএনএ দেওয়া হচ্ছে, প্রোটিন দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে, এবং শুধু তাই না, কত ডোজে দেওয়া হবে, একটা দেওয়া হবে না 10টা দেওয়া হবে না 2টো দেওয়া হবে, সেই নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। এবং সবাই ওই টাইটার যেটা বললেন উনি ডক্টর মজুমদার, খুবই ইম্পর্টেন্ট কথা, যে টাইটার কতদিন থাকে, মেমারি টি সেল কাজ করে কিনা, কতদিন এটা এফেক্টিভ থাকবে, এই প্রশ্নগুলো জানতে গেলেও যে সময়টা দরকার, সেটাও বোধহয় আমাদের হাতে নেই। সুতরাং এই প্রশ্নগুলো ডেফিনেটলি আমরা এই করতে করতে আমরা জানছি, কিন্তু আমরা যদি না করি, আমরা যদি কোনো ট্রায়াল না করি, আমরা যদি কাউকে ভ্যাকসিন না দিই বা কিছু করি, তাহলে কিন্তু এই তথ্যগুলো কোনোদিন বেরোবে, সেটা আমার মনে হয়। একটা প্রশ্ন দেখলাম কেউ জিজ্ঞেস করেছে যে এফিকেসি কথা। এই প্রশ্নটার উত্তর আমি একজনকে কোট করে বলবো, ওনার নাম হচ্ছে ডক্টর শাহিদ জামিল। উনি বিখ্যাত ভাইরোলজিস্ট, এর আগে ওয়েলকাম ট্রাস্টের বোধহয় চেয়ারপারসন বা ওই ধরনের চেয়ারম্যান কিছু একটা ছিলেন। এবং ডক্টর শাহিদ জামিলকে আমি পার্সোনালি চিনি, এবং ওনার দৃষ্টিভঙ্গিটা আমি এইটা দেখেছি, উনি কিন্তু সাবধানতা নিয়েই বলেন। উনি কখনো কোভিডে বলেননি কিছু হবে না বা 100% শিওর এই ধরনের। তো উনি একটা খুব মজার কথা বলেছেন, বলেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট এফিকেসি, এফিকেসি ইজ ফর রেজিং দ্য শেয়ার প্রাইসেস অফ ইউর কোম্পানি। এই যে এটা খুব মজার কথা এবং খুব ইম্পর্টেন্ট কথা, কারণ আমরা যদি যারা খবরের কাগজে নজর করে দেখেছি, প্রথম ভ্যাকসিন এসেছে বলেছিল ফাইজারের পরের দিন, এবং তারা যেই বললো 90%, পরের দিন মডার্না তার আগে একটু প্রথমে বললো একটু কম আছে, পরের দিন বললো আমরা এই ডেটাগুলো দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বলে দিল আমার এ বললো 95%, পরের জন বললে 94.5%। এই জিনিসগুলোর অ্যাকচুয়ালি
আদারওয়াইজ কোনো মানে নেই। সত্যি সত্যি আমরা সত্যিই জানি না সে প্রোটেকশন দিচ্ছে কিনা সারা পৃথিবীতে কোথাও। চান্সটা তো নিতেই হবে। এখন কে এই মুহূর্তে মানে এই যে ডক্টর মজুমদার যেটা বলছে স্বাস্থ্যকর্মীদের দিতে হবে, এখন যদি সত্যি সত্যি আবার একটা মড়ক আসছে বা আসার অবস্থায় আসে, তাহলে স্বাস্থ্যকর্মীদের তো এনিওয়ে সেটা ডিল করতে হবে। তার আগে টিকাটা নিয়ে যদি তাদের প্রাণগুলো বাঁচে, কারণ আমরা সবাই জানি কোভিড ওয়ারিয়ার যারা, হ্যাঁ আমার মেয়ে একজন কোভিড ওয়ারিয়ার, এদের কতখানি তারা রিস্কের মধ্যে থাকে, এদের তো নেওয়া উচিত অন্তত আগে ওই অ্যাসিওরেন্সটা থাকুক যে আচ্ছা আমি নিয়েছি তাহলে কিছুটা বাঁচবো। সেই আশা মানে আমরা আশা সেই রঙিন কাঁচ, সেই রঙিন কাঁচটা উড়িয়ে দিলে কি করে, ভেঙে দিলে কি করে হবে? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সব শেষেও যেটা আমাদের অনেকক্ষণ আলোচনা হলো, শেষ করার সময় এসছে, আমার তো মনে হচ্ছে এত বিশেষজ্ঞ আলোচনা, সবিতা, কৌশিক, সুস্মিতা সকলেই কোনো না কোনো হয় বিশেষজ্ঞ। আমার যেটা শুনে মনে হচ্ছে এটা অনেকটাই শেষ পর্যন্ত প্রায় বিশ্বাসের ব্যাপারের মতো দাঁড়াচ্ছে আর কি, গিয়ে যে আমি নেব কি নেব না। যেমন রাজনৈতিক বিশ্বাস বা ধর্ম বিশ্বাস সেটা অন্য খুব গভীরে মানুষের তৈরি হয়ে যায়, কিন্তু এরকম এটা নয় যে সত্যনারায়ণের ফুলটা মাথায় ঠেকিয়ে দিলাম, তো এরকমও নয়। মানে আমরা অনেক সাইন্টিফিক্যালি ভেবে এরকম let us give a value to it, let us give a value। আমরা যদি সবাই কোঅপারেট না করি তাহলে এক্সপেরিমেন্টটা হবে কি করে? এখন সবাইকে দরকার, আমাদের এই এক্সপেরিমেন্ট করতে গেলে অনেক মানুষের দরকার। নিশ্চয়ই একটা কথা বলতে পারি, আমাদের বৈজ্ঞানিক বন্ধুরা, আমাদের বৈজ্ঞানিক বন্ধুরা এক মিনিট অবশ্যই আমি এটা খুব মানছি, আপনি যেটা বলছেন অত্যন্ত মানে সত্যি কথা, স্পষ্ট কথা। সত্যি সত্যি তো এত বিজ্ঞানীরা এত চেষ্টা করে তাদের মেধা শ্রম দিয়ে বানাচ্ছেন, অত্যন্ত সত্যি কথা, তার মূল্য নিশ্চয়ই দিতে হবে। বহু মানুষের উপর এক্সপেরিমেন্ট নিশ্চয়ই করা উচিত, এটাও খুব সত্যি কথা। কিন্তু একজন ব্যক্তির কাছে শেষ পর্যন্ত প্রশ্ন দাঁড়ায় আমার উপর এক্সপেরিমেন্টটা আমি করতে দেব কিনা। স্বাস্থ্যকর্মী হলে, ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার হলে আলাদা জিনিস, আমার উপরে হতে দেব কিনা সেটা শেষ পর্যন্ত ব্যক্তি তার সম্পূর্ণ বিশ্বাস আছে কি নেই তার উপর নির্ভর করে। আমি সেই জায়গাটার কথা বলছি। কৌশিক যে যুক্তি দিচ্ছে পাল্টা যুক্তি, সে যুক্তিটা পাল্লা নয়, সে যুক্তি যথেষ্ট জোরদার। এর মধ্যে আপনার কথা এবং কৌশিকের কথা বা সুস্মিতাও একই কথা বলছে, এর মধ্যে কোনটা আমি গ্রহণ করব আমার কাছে একজন রেশনাল বা বলবো না, অন্তত মোটামুটি নির্বোধ নয় এরকম মানুষের পক্ষে কিন্তু শেষ পর্যন্ত দুটো যুক্তি যথেষ্ট জোরদার। ব্যক্তি হিসেবে আমি নেব কিনা সেটা কিন্তু শেষ পর্যন্ত আমার চয়েসের ব্যাপারেই রয়ে গেল আর কি আলোচনার শেষে, আমার যা মনে হচ্ছে। আমি একটা কথা এই মুহূর্তে বলতে চাই, আমাদের বেশ কয়েকজন বৈজ্ঞানিক বন্ধু, হ্যাঁ তারা কিন্তু আদারওয়াইজ কোভ্যাক্সিনের এই হেস্টি অনুমোদনটা তারাও সোচ্চার হয়েছে যে এটা ঠিক হচ্ছে না। কিন্তু যখন আমরা সেই চয়েসের ব্যাপারটা বলছি তখন তারা বলছে কোভ্যাক্সিন ঠিক মতো কাজ করলে আমরা মানে গিভেন দ্য চয়েসেস, যদি সবকটাই বাজারে এসে আমরা কোভ্যাক্সিন নেবো। কিন্তু আমি এই মুহূর্তে আমরা কোভ্যাক্সিন নিয়ে আমরা অনেক কথা বলছি যে ওদের ফেজ 3 শেষই হয়নি, কি করে ওদেরকে অনুমোদন দিল, যদিও অনুমোদনটা অ্যাকচুয়ালি অনুমোদন নয়, অনুমোদনটা এক্সটেন্ডেড ট্রায়াল। ডক্টর মজুমদার ইজ ভেরি মাচ রাইট। আমি আমার পুরোপুরি রিগার্ডস হচ্ছে ওনার জন্য, যে উনি লন্ডনে কি হচ্ছে সে খবর দিয়েছেন, ইন্ডিয়াতে কি হতে পারে আমরা জানি না। এগুলো সবই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা যা ডিসকাস করছি এগুলো আমাদের সবার ভাবনার মধ্যেই রয়েছে, এবং এই ভাবনা থেকেই এমন একটা কিছু বেরিয়ে আসতে হবে যেটাতে আমাদের মানে সলিউশনটা কিছু একটা আসে। সলিউশন আসতে পারে যদি 3 জন বা 4 জন কোনো কোম্পানি যাদের পোটেনশিয়াল আছে তাদেরকে অ্যালাও করা হয়। সেই জন্য লোক আছে তারা ভাবছে, প্রচুর ভাবছে, এই নয় যে দুমদাম করে সেটা করা হচ্ছে। এইটুকু আমাদের মনে বিশ্বাস থাকা উচিত। তা যদি না থাকে কোনো জিনিসই সাকসেস হবে না। আপনারা সবাই বুঝতে পারছেন এটা কোনো প্রাইম মিনিস্টার নয়, এটা কোনো মন্ত্রী নয়, এটা কিচ্ছু নয়, এটা আমরা সবাই এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে 1 বছর ধরে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। আরো কতদিন যাবে আমরা জানি না। এর তো একটা শেষ আছে, এর তো একটা কোথাও একটা লিমিট আছে।
সেই লিমিটটাকে আমরা কমাবার চেষ্টা করছি, কোথাও একটা সলিউশন পাওয়ার চেষ্টা করছি। সেটা সারা পৃথিবী করছে। তার মধ্যে অনেকের কাজ করবে না, অনেকের বাজে এফেক্ট হবে, কিন্তু অনেকের ভালো এফেক্ট হবে। এর মধ্যেই দেখবেন আপনারা সিলেকশন, আপনারা জানেন যে সিলেকশন খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা সব এসছি সিলেকশনের থ্রু দিয়ে, কোটি কোটি বছরের মধ্যে দিয়ে আমরা এসছি, এবং যারা বেঁচে থাকার তারাই আছে, ডাইনোসর চলে গেছে। সো এই যে সিলেকশন প্রসেস, এটা করতেই হবে। এটা করলে তবে আমরা বুঝতে পারবো কোনটা ভালো কোনটা মন্দ। তো এটার দরকার আছে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সময় ফুরিয়ে গেল, 1 ঘন্টা হয়ে গিয়েছে আলোচনায়। আমরা আশা করব যে আজ থেকে যদি 3 মাস বা 2 মাস পরেও আমরা এ নিয়ে আলোচনা করি, আবার আপনাদের সকলকে নিয়ে আলোচনা করি, তখন আমরা এমন একটা জায়গায় দাঁড়াতে পারবো যখন আমরা দৃঢ়ভাবে বলতে পারবো হ্যাঁ, কোভিড এর একটা বিশ্বাসযোগ্য ভ্যাকসিন এসে গেছে। আসুন সকলের জন্য সবাইকে সেই বিশ্বাসে মিলায় বস্তু। হ্যাঁ, সেই বিশ্বাস নিশ্চয়ই রাখতে হবে যে কিছু একটা ভালো। অনেক ধন্যবাদ আলোচনায় থাকার জন্য সুস্মিতা, কৌশিক, সমিত, আপনার সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। আর আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ এই আলোচনায় থাকার জন্য। আজকের আলোচনা কিছুটা টেকনিক্যাল ছিল, সেটা হবেই, যেহেতু বিজ্ঞানীরা রয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। আমরা চেষ্টা করলাম ভ্যাকসিনের সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনাদের জানানোর, যতটুকু ইতিমধ্যে আমরা ফোর্থ পিলার্সে বিভিন্ন লেখায় জানাতে পেরেছিলাম। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।